কোথাও একটা পাখি অনবরত ডেকে চলেছে। অর্জুন বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। হঠাৎ চোখে পড়ল বাগানে কারোর ছায়া। অর্জুন নিজের মনে বলে উঠল, এই সময় বাগানে কে যেতে পারে? অর্জুন নিঃশব্দে বারান্দা থেকে নেমে আসে। কাঁকর বিছানো পথ এড়িয়ে ঘাসের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। দূর থেকে দেখতে পান উর্মিলা দেবী একজনের সাথে কথা বলছেন। অন্ধকার ও চাদরে মুখ ঢেকে রাখার জন্য ব্যক্তিটির মুখ স্পষ্ট নয়। এদিকে উর্মিলা দেবী ফিসফিসে স্বরে বলে, সবটা আমি একা সামলাতে পারবো না, আপনাকে সাহায্য করতেই হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প বলুর ঠিক। আমাদের আজকের নিবেদন লেখিকা অপর্ণা সাধুখার কলমে গোয়েন্দা অর্জুন রায় সিরিজের গল্প নীল নয়নার অন্তর্ধান। গল্পের মধ্যে রয়েছে নানান ষড়যন্ত্র, হত্যা ও নীল নয়নামণির উদ্ধারের কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। নদিয়া জেলার বুকে একটা ছোট্ট গ্রাম বেতাই। চারদিক ঘেরা আম জাম তাল গাছের সারি। পাকা রাস্তা এই গ্রামে নেই বললেই চলে। সেই গ্রামের শেষ প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো এক জমিদার বাড়ি, রায় চৌধুরী প্রাসাদ। জমিদার বাড়ির আনাচে কানাচে এখনো ঐতিহ্যর ছাপ স্পষ্ট। গভীর রাত পেরিয়ে তখনও ভোরের আকাশের পূর্ব দিকে সূর্যের লাল আভা ফুটে উঠেছে। ঠিক তখনই জমিদার বাড়ি থেকে ভেসে এলো রায়চৌধুরী বাড়ির সবচেয়ে বয়স্কা সদস্য গায়ত্রী দেবীর আর্তনাদ। সর্বনাশ হয়ে গেছে, ওগো কে কোথায় আছো? গয়নার বাক্স যে চুরি হয়ে গেছে। কলকাতায় অর্জুনের বাড়িতে তখনও আড্ডা জমে উঠেছে। পার্থ আর অর্জুন দাবা খেলায় মেতে উঠেছে। আর গোপীনাথ বাবু ওদের খেলা দেখেও বোঝার চেষ্টা করছে এর পরের দান কি রকম হতে পারে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে পশ্চিম আকাশে। মলয় এসে এক পেয়ালা চা আর গরম গরম ফিশ ফ্রাই দিয়ে গেল। গোপীনাথ বাবু ফিশ ফ্রাই তুলে কামড় দিতে যাবে, ঠিক তখনই দাবার বোর্ডের পাশে রাখা অর্জুনের ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। অর্জুন ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। হ্যালো, অর্জুন রায় বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? অর্জুন, আমি অনির্বাণ বলছি রে, চিনতে পারছিস? কলেজের সেম ব্যাচ। আরে অনির্বাণ, হ্যাঁ চিনতে পেরেছি। তোকে আবার ভোলা যায় নাকি? বল, কেমন আছিস? আমি ভালো আছি রে, তোর সাথে একটু কথা ছিল। তোর টাইম হবে একটু? হ্যাঁ বল, আমি ফ্রি আছি। একটা কেস আছে, ঘটনাটা অদ্ভুত একটু। অর্জুনের মুখটা হঠাৎ করে একটু গম্ভীর হয়ে গেল। কেস? কি ব্যাপারে বলতো? আমি এখন আছি নদিয়ায়। তো নদিয়ার একটা গ্রাম বেতাই, সেই গ্রামের জমিদার রায়চৌধুরী পরিবার, সেই বাড়িতেই একটা চুরি হয়েছে। কি চুরি হয়েছে? চুরি হয়েছে বলতে একটা গয়নার বাক্স, সেটা আবার রানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। বাক্সটার নাম আবার নীল নয়না। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাক্সটা যে সিন্ধুকে ছিল তার তালাও ভাঙেনি। ঘরের সব জানলা দরজা একদম ঠিকঠাক। বাড়িতে যে একটা চুরি হয়েছে তার চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র বাক্স উধাও। আমার মনে হচ্ছে চোর বাড়ির কেউ। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু
তেমন কোনো প্রমাণ পাইনি যে চুরি বাড়ির কেউ করেছে। তাই আমি চাই এই কেসটা তুই একটু দেখ না। ঠিক আছে, আমি কাল সকালে পৌঁছে যাব। যাক, বাঁচলাম, অনেক বড় উপকার বলি রে। ঠিক আছে, এখন তাহলে আমি রাখি, কাল সকালে আমি স্টেশনে লোক পাঠিয়ে দেবো। অনির্বাণ ফোন কাটতেই অর্জুন কান থেকে ফোনটা নামিয়ে রেখে পার্থ আর গোপীনাথ বাবুর দিকে তাকিয়ে বলল, যাবেন নাকি? কোথায় অর্জুনদা? মশাই, কেমন একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। অর্জুন মুচকি হেসে বলল, ঠিক বলেছেন, রহস্য। ব্যাপার কি মশাই? কেসটা কি বলুন তো? অর্জুন একে একে সবটা বলল। সবটা শুনে গোপীনাথ বাবুর চক্ষু চড়ক কাজ। বলেন কি? রানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার? আরে, এটা তো গুপ্তধন মশাই। গোপীনাথবাবু ঠিক বলেছেন, এ তো গুপ্তধন বলতে গেলে। রানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার মানে অনেক বছর পুরনো এই গয়নার বাক্স। হ্যাঁ, আমার মনে হয় বংশ পরম্পরায় এখন ওই গয়নার বাক্স বর্তমান উত্তরাধিকারীর কাছে আসে, মানে এখন যিনি জমিদার তার কাছে আসে। কিন্তু এই চুরি করলো কি? আমার মনে হচ্ছে এই কেসটা বেশ জটিল হবে। তাহলে কখন বেরোচ্ছেন বলুন? কাল সকালে। আমরা কি তাহলে হাওড়া স্টেশন চলে যাব? হ্যাঁ, সকাল 8টার মধ্যে স্টেশনে পৌঁছে যাস। ঠিক আছে, তাহলে গোপীনাথবাবু কাল সকালে আমার বাড়ি চলে আসবেন, একসাথে যাওয়া যাবে। তাহলে কাল থেকে আবার এক রহস্যের সন্ধানে বেরিয়ে পড়বো আমরা থ্রি মাস্কেটিয়ার্স, কি মশাই? ঠিক বললাম তো? গোপীনাথ বাবুর কথায় অর্জুন হেসে বলে, একদম ঠিক বলেছেন আপনি। নিজেদের প্রয়োজন মতো জিনিস গুছিয়ে নিয়ে পরের দিন সকালে ওরা পৌঁছে গেল হাওড়া স্টেশনে। 8:25 ট্রেন ধরল অর্জুনরা। ট্রেনে উঠে ওরা জানালা সিট দেখে বসে পড়ল। অর্জুন ধারে, পার্থ মাঝে, আর গোপীনাথ বাবু জানালার ধারে। মশাই, আর একটু হলে ট্রেনটা মিস হয়ে যাচ্ছিল। কিন্তু অর্জুন এক পেপার বিক্রেতাকে দেখতে পেয়ে একটা খবরের কাগজ কিনল। দাদা, একটা আনন্দবাজার দেবেন তো। পেপার হাতে নিতে ট্রেনটা দুলে উঠল। আস্তে আস্তে ট্রেন গতি নিল। কলকাতার কোলাহল ছেড়ে ওরা ছুটে চলেছে এক গভীর রহস্যর দিকে। চারিদিকে মাঠের পর মাঠ, সবুজ ঘাসে ঢাকা মাঠ। দূরে কোথাও কোথাও একটা দুটো কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। তার মাঝ দিয়ে রেললাইন ধরে ছুটে চলেছে ট্রেন। অর্জুন পেপারটা নিয়ে চোখের সামনে মেলে ধরতেই অর্জুনের মুখটা খানিক গম্ভীর হয়ে গেল। পার্থ সেটা লক্ষ্য করল। অর্জুনদা, কিছু কি হয়েছে? পেপারেও খবরটা ছাপা হয়েছে। কই দেখি। পার্থ অর্জুনের হাত থেকে পেপারটা নিয়ে পড়তে শুরু করল। গোপীনাথ বাবু পাশ থেকে উকি মেরে খবরটা পড়ার চেষ্টা করছে। নদিয়া জেলার বেতুই গ্রামের জমিদার বাড়িতে চাঞ্চল্য, রহস্যময়ভাবে গায়েব রানী ভিক্টোরিয়ার উপহার নীলনয়না। নদিয়ার প্রসিদ্ধ রাজবাড়ি রায়চৌধুরী পরিবারে ঘটল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে রহস্যজনকভাবে চুরি হয়ে যায় রানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার হিসেবে পাওয়া একটি প্রাচীন রত্নভাণ্ডার, যার মধ্যে ছিল হীরা, চুনি, পান্না ও এক অতি মূল্যবান নীলরত্ন, নীলনয়না। এই রত্নবাক্স রাখা ছিল একটি লোহার সিন্ধুকে, যার চাবি শুধুমাত্র জমিদার কর্ত্রী গায়ত্রী দেবীর কাছে ছিল। ঘরের দরজা জানলা সম্পূর্ণ অক্ষত, বাহ্যিক চোরের কোনো চিহ্ন নেই, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। নদিয়া থানার পুলিশ সূত্রে খবর, তারা জানিয়েছেন ঘটনাটি খুবই অস্বাভাবিক। তারা প্রাথমিক তদন্ত শুরু করলেও তাদের কাছে চুরির পদ্ধতি স্পষ্ট নয়। প্রতিবেদকের প্রশ্নে জমিদার পরিবারের সদস্যরা মুখ খোলেননি, তবে গৃহপরিচারক রামু ও পুরনো কেরানি দিনুর বক্তব্যে মিলেছে কিছু অসঙ্গতি, যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নীলনয়নার সঙ্গে জড়িয়ে আছে রায়চৌধুরী পরিবারের বহু প্রজন্মের ইতিহাস ও গৌরব। চুরি কি শুধুই রত্নের, নাকি এর আড়ালে রয়েছে পারিবারিক ষড়যন্ত্র? পেপারটা মুখের সামনে থেকে নামিয়ে বলল, কেসটা বেশ জটিল মনে হচ্ছে অর্জুনদা। ঘটনাটা যেমন ভাবছিলাম তার চেয়ে বেশি গভীর। দরজা জানলা ঠিক, চাবি একমাত্র গায়ত্রী দেবীর কাছে। অন্দরের কোনো মানুষই কাজটা করেছে। আভ্যন্তরীণ চোর মানে কেউ ঘরের মানুষ? জমিদার বাড়িতে কে এমন সাহস করবে? জমিদার বাড়ির ভেতরের সম্পর্কগুলো বাইরে থেকে যেমন ঝলমলে, ভেতরে ততটাই ঝট পাকানো। কেন বাজ পাখির মূর্তি চুরি হওয়ার কেসটা দেখলে না? বাড়ির ছেলেই চুরি করেছিল। রানী ভিক্টোরিয়ার উপহারে কেউ হাত লাগিয়েছে, এর পেছনে রাগ, অপমান কিংবা ব্যক্তিগত লোক কোনোটা কাজ করছে কিনা সেটাই বুঝতে হবে। এটা সাধারণ চুরি নয়, গোপন বিদ্বেষের বহিঃপ্রকাশ। ঘটনাটা যতটা ধাঁধা তার চেয়ে বেশি একটা অলিখিত ইতিহাস। আর সেই ইতিহাস পড়ার দায়িত্ব পড়লো আবার আমাদের ঘাড়ে। তবে সাবধানে পড়তে হবে, কারণ এই ইতিহাসে প্রতিটি লাইনের নিচে বিষ লুকোনো থাকতে পারে। প্রায় ঘন্টা চারেক অতিক্রান্ত হবার পর ট্রেনটা এসে দাঁড়ালো নদিয়া জেলার একটা স্টেশন, ধুবুলিয়া স্টেশনে। সূর্য তখনও মাথার ঠিক ওপরে, বাতাসে যেন আগুন ছুটছে। অর্জুনরা তিনজন একে একে ট্রেন থেকে নেমে এলো। প্রত্যন্ত গ্রামের এই স্টেশনে দুপুরবেলা একটা জনমানব কেউ দেখা যাচ্ছে না। গোপীনাথবাবু পকেট থেকে রুমালটা বার করে কপালের ঘামটা মুছে বললেন, আয়া, কেস সামলানোর আগে এই গরমে আমরা না সেদ্ধ হয়ে যাই আবার। অর্জুন চারিদিকটা তাকিয়ে দেখল। স্টেশনটা পুরোটাই ফাঁকা। শুধু একটু দূরে একটা চায়ের দোকানে কয়েকজন লোক বসে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে একজন অর্জুনদের দেখতে পেয়ে দ্রুত পায়ে ওদের দিকে এগিয়ে এলেন। নমস্কার, আপনি অর্জুন বাবু? হ্যাঁ, আমি অর্জুন। কিন্তু আপনি? আমি অনুভব সেন, থানা সাব ইন্সপেক্টর। স্যার আমাকে পাঠিয়েছে আপনাদের নিয়ে যেতে। আচ্ছা, চলুন, স্টেশনের বাইরে আমার গাড়ি আছে। তাড়াতাড়ি চলো ভাই, আর তো পারা যাচ্ছে না এই গরমে। মনে হচ্ছে কেউ যেন গরম তাওয়ার উপর বসিয়ে দিয়েছে। আলাপ করিয়ে দিই, ইনি গোপীনাথ বাবু, আমার বন্ধু। আর ইনি পার্থ, আমার ভাই। আপনারা আসুন আমার সাথে। অর্জুন আর কথা না বাড়িয়ে দ্রুত অনুভবের সাথে গাড়িতে উঠে রওনা দিল জমিদার বাড়ির উদ্দেশ্যে। অর্জুনদের গাড়িটা এসে থামল একটা বড় জং ধরা লোহার গেটের সামনে। অর্জুন গাড়ির জানালা থেকে মুখটা বাড়িয়ে চারিদিকটা তাকিয়ে দেখল। গেটটার দুই পাশ দিয়ে বন্য লতা পাতা গেটটাকে জড়িয়ে রেখেছে। গেটের পাশে শ্যাওলা ধরা দেওয়ালের পাথরের ওপর লেখা আছে রায়চৌধুরী প্রাসাদ। লোহার গেটটা খুলে যেতেই গাড়িটা সরু রাস্তা ধরে জমিদার বাড়িতে প্রবেশ করল। গাড়িটা এসে গেটের কাছে থামতেই গাড়ির কাছে এগিয়ে এলো অর্জুনের বয়সে একজন লোক। পরনে পুলিশি পোশাক, চোখে রিমলেস চশমা, চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো। অর্জুনদের দেখে তার চোখে মুখে ঔজ্জ্বল্য ফুটে উঠেছে। অর্জুন, কতদিন পর দেখা বন্ধু। পরিচয় করিয়ে দিই, ইনি গোপীনাথ বাবু, আমার বন্ধু, আর ইনি আমার ভাই পার্থ। আচ্ছা আচ্ছা, আসতে কোনো অসুবিধা হয়নি তো তোদের? না না। ভেতরে চল তাহলে। আমি বলে রেখেছি এই কেস তুই তদন্ত করবি, সবাই জানে তোর কথা। ঠিক আছে, চল। এরপর চারজন ধীরে ধীরে বাড়ির মূল দরজার ভিতর পা রাখল। পা রাখার সঙ্গে সঙ্গে যেন অন্য এক সময়ে ঢুকে পড়ল তারা। এই শতাব্দী প্রাচীন বাড়ির দেওয়াল, মেঝে, আসবাবপত্র সবকিছুতেই পুরনো দিনের জমকালো গাম্ভীর্য ছড়িয়ে। মেঝেতে মোটা দামি কার্পেট, একপাশে তামার তৈরি এক বিশাল ফুলদানিতে শুকনো কিছু ফুল। ঘরের একদিক জুড়ে বাঁশি, বীণা, তানপুরা রাখা। এই সমস্ত জমিদার বংশের সঙ্গীত চর্চার নিদর্শন। দেওয়ালে পুরনো সব সেঁপিয়ে রঙের ছবি।
দাড়ি গোপালা জমিদার, পরনে রাজা রাজার গাউন, সিংহাসনের মতো চেয়ারে বসে আছে। একটা বড় ঘড়ি টিকটিক করে চলেছে, তার শব্দ যেন নিস্তব্ধতার বুক ফাটিয়ে আওয়াজ করছে। অর্জুন দেখল ঘরের মাঝখানে 3টে সোফা রাখা আছে, তারই একটাই বসে আছেন বছর 45-এর এক বয়স্ক ভদ্রমহিলা। ম্যাডাম, অর্জুন রায় এসেছে। অনির্বাণের ডাকে ভদ্রমহিলা মুখ তুলে চাইলেন। আপনি অর্জুন বাবু? হ্যাঁ, আমি অর্জুন রায়, আর ওরা আমার সহকারী পার্থ ও গোপীনাথ। শুনেছি চুরির ঘটনা অত্যন্ত রহস্যজনক। গায়ত্রী দেবী মাথাটা নিচু করে একটু থেমে বললেন, এই বাড়ির ইতিহাসে এমন অপমানজনক ঘটনা আগে কখনো ঘটেনি। রানী ভিক্টোরিয়ার দেওয়া সেই বাক্স আমার শ্বশুর মশাইয়ের বাবার সময় থেকে বংশ পরম্পরায় এসেছে। আমি নিজের হাতে সেটা লোহার সিন্ধুকে রাখতাম, চাবিটা আমার শাড়ির আঁচলেই বাঁধা থাকতো। চুরি যেদিন হয়েছিল আপনি তখন কোথায় ছিলেন? আমি বরাবরের মতো আমার ঘরেই ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সিন্ধুক খোলা আর গয়নার বাক্স উধাও। চাবিটা কোথায় ছিল? চাবি তখনও আমার আঁচলেই বাঁধা ছিল। অর্জুন এবার আবার গায়ত্রী দেবীর দিকে তাকিয়ে বলেন, বাড়ির ভেতরে ঢোকার বা বেরোনোর কোনো চিহ্ন পাওয়া গেছে? না, দরজা জানলা সব বন্ধ ছিল, এমনকি আমার বাড়ির কুকুরটি পর্যন্ত চেঁচায়নি সেদিন। গোপীনাথ চাপা গলায় বলে, তাহলে তো চোর ঘরেরই কেউ। এরপরে গায়ত্রী দেবী চোখ সরিয়ে জানালার দিকে তাকান, তার কণ্ঠে কাঁপন। তাই তো ভাবছি, এই বাড়ির ভিতরেই কেউ বিশ্বাসঘাতকতা করলো। আর সেই বিশ্বাসঘাতকতা কখনো কখনো আরো বড় কিছু লুকিয়ে রাখে। আমি পুরো বাড়িটা দেখতে চাই এবং বাড়ির প্রত্যেক সদস্যের সঙ্গে একটু কথা বলতে চাই। যে যা জানতে চাইবেন বলবেন, শুধু আমার নীল নয়নাটা সেটা আর ফিরবে তো? অর্জুন চুপ করে থাকেন কয়েক মুহূর্ত, তারপর স্থির গলায় বলেন, ফিরবে, তবে তার আগে জানতে হবে কে বা কারা চেয়েছিল এটা হারিয়ে যাক আর কেন। তার আগে আপনার একটু ফ্রেশ হয়ে নিন, আমি খাবার ঘরে দিতে বলছি। গায়ত্রী দেবী হাঁক দিতেই এক বছর 35-এর বেঁটে খাটো লোক বসার ঘরে প্রবেশ করল। এনাদের জন্য উত্তর দিকের বড় ঘরটা খুলে দাও কেমন? এনারা আজ থেকে এখানেই থাকবে। এনারা বাক্স চুরির তদন্ত করবেন, আর বিকেল বেলা বাড়ির সবাইকে বসার ঘরে উপস্থিত থাকতে বলবে। এনাদের খাবারটা ঘরে দিয়ে দেবে। তদন্তের কথা শুনে দিনু চোখ মুখের পরিবর্তন দেখা দিল, সেটা অর্জুন ভালো মতো লক্ষ্য করেছে। দিনু সম্মতি জানিয়ে অর্জুনদের ব্যাগপত্র নিয়ে বাড়ির উত্তর দিকে হাঁটা লাগালো। অর্জুনরাও দিনুর পিছু নিল। বাড়ির উত্তর দিকে শেষ মাথায় একটা পুরনো ঘরে 3 জনের থাকার ব্যবস্থা হয়েছে। কাঠের পাটাতন, ছাদের সিলিংয়ে ফ্যান ঝুলছে, সবকিছু যেন বহু বছরের পুরনো তা দেখে বোঝা যাচ্ছে। ঘরের কোণে একটা ছোট টেবিল, সেখানে রাখা একটা টেবিল ল্যাম্প, পুরনো কিছু বই, আর পাশেই একটা কাঠের আলমারি, দেওয়ালে রং হলদেটে। ভেতর থেকে জানালার বাইরে কিছু ঝোপঝাড় দেখা যাচ্ছে। এই হলো জমিদার বাড়ি, পাখা যেন ঘুরছেই না। ঘুম হবে তো আদৌ? ঘুম হবে কিনা জানি না, তবে মশা নিঃসন্দেহে উৎসব শুরু করে দিয়েছে। অর্জুন জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, হঠাৎ করে বলল, এই কেস সমাধান করা অতটা সহজ হবে না। বিকেলে জমিদার বাড়ির বসার ঘরে বাড়ির সদস্যরা উপস্থিত হয়েছে। সেখানে অফিসার অনির্বাণ ও জুনিয়র অফিসার অনুভব এবং সঙ্গে জমিদার বাড়ির উকিল লালমোহন বাবু উপস্থিত ছিল। গায়ত্রী দেবী সবার সাথে অর্জুনের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। শোনো সবাই, তোমরা সবাই জানো এই বাড়ির ইতিহাস। নীলনয়না গয়নার বাক্স চুরি হয়েছে, কিন্তু কে করেছে সেটা এখনো আমরা জানি না। তাই ইনি গোয়েন্দা অর্জুন রায় এর তদন্ত করবেন। তাই তোমরা সবাই ওনাকে সহযোগিতা করবে। উনি যা জানতে চাইবে বলবে। অর্জুন বাবু, আপনার যা জানার আছে জেনে নিন।
আমি বাড়ির সবার সাথে কথা বলবো আলাদাভাবে, তার ব্যবস্থা করে দেবেন। আমি ঘরটা একবার দেখতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। অনির্বাণ আর অর্জুন গায়ত্রী দেবীর ঘরে প্রবেশ করল। পিছু পিছু পার্থ আর গোপীনাথ বাবুও প্রবেশ করল। ঘরটি বাড়ির পশ্চিম প্রান্তে, মোটা দেওয়ালে ঘেরা একটা বড় শোবার ঘর। ঘরের একপাশে একটা প্রাচীন লোহার সিন্দুক, জানালায় মোটা শিক, আর দরজায় 3টি ভারী লক লাগানোর ব্যবস্থা ছিল। অর্জুন, পার্থ ও গোপীনাথ 3 জনে ভেতরে প্রবেশ করলেন। অনির্বাণ বাবুও পাশে আছে। অর্জুন খানিকটা সাবধানে ঘরের দরজার ফ্রেম ছুঁয়ে বলল, দেখ অনির্বাণ, কোনো চাপ বা বল প্রয়োগের চিহ্ন নেই। দরজার গায়ে আঁচড় পর্যন্ত নেই, মানে দরজা সাধারণভাবেই খোলা হয়েছে। অর্জুন এগিয়ে এসে সিন্দুকের সামনে দাঁড়িয়ে বলল, এই সিন্দুকে রাখা ছিল সেই গয়নার বাক্স, তাই তো? লোহার সিন্দুকের চাবি শুধুই গায়ত্রী দেবীর কাছে ছিল, তাই না? ঠিক তাই। এই সিন্ধুকের জন্য অন্য কোনো চাবি নেই বলেই জানিয়েছেন উনি। তালা ভাঙার কোনো চিহ্নও নেই, মানে কেউ চাবি দিয়েই খুলেছে। প্রশ্ন হচ্ছে চাবিটা কিভাবে পাওয়া গেল? তাহলে ব্যাপারটা অন্দরমহলের চোরের মতোই, তাই না? চোরই শুধু না, খুব ঠান্ডা মাথার পরিকল্পনাকারীও। চাবি নাগাল পাওয়া, সিন্দুক খুলে বাক্স নিয়ে গায়েব হওয়া এবং দরজা জানলায় কোনো চিহ্ন না রাখা, এত নিখুঁত কাজ বাইরের লোকের হতে পারে না। এই ঘরটাতে কেমন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি মশাই। আপনি রহস্যের গন্ধ পাচ্ছেন? আমি তো ভাবলাম আপনি প্লটের গন্ধ পাচ্ছেন। গোপীনাথ বাবু একগাল হেসে বললেন, সে তো আমি সবসময় পাই। তোমার দাদার সুবাদে আমার প্লটের অভাব হয় না ভায়া। এই জন্যই তো আপনার গল্প এত হিট হয়। তা যা বলেছ। অনির্বাণ এবার গলা ঝেড়ে বলল, কি বুঝছিস অর্জুন? আমার মতে যিনি চুরি করেছেন তিনি এই বাড়ির ভেতরের কেউ, এমন কেউ যার উপর সবাই নিশ্চিন্ত। চাবি পেয়েছে বা বানিয়েছে, আর চুরি করার পর এমন ভাবে সবকিছু সাজিয়েছে যেন বাইরের কেউ ঢুকে কিছু করেছে বলে মনে হয়। আচ্ছা, সবার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা হয়েছে? এখনো হয়নি, কিন্তু ঘরের পুরো কাজ আমি করে রেখেছি। গ্রেট, ফিঙ্গারপ্রিন্টগুলো কালেক্ট করার ব্যবস্থা কর। আর চল সবার সাথে কথা বলা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। অর্জুনদের জন্য বসার ঘরের উত্তর দিকে একটা ছোট্ট ঘরে অর্জুনদের বসার ব্যবস্থা করা হয়েছে। সাথে আছে অনির্বাণ ও অনুভব। অনির্বাণ, ডাক দেখি। অনির্বাণের ডাকে ঘরে প্রবেশ করলেন ভদ্রমহিলা। এনার নাম কি অনির্বাণ? ইনি হলেন উর্মিলা রায়চৌধুরী, জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর ভাইয়ের বউ। অর্জুন লক্ষ্য করল মহিলার বয়স আনুমানিক 40-এর কোঠায়, কিন্তু মুখে তার বয়সের ছাপ নেই বললেই চলে। লম্বা সুঠাম গড়, সাদা কালো মেশানো ধুতি শাড়ি আর মোটা সোনের চুড়ি পরিহিতা, কিন্তু সাজগোজে অতিরিক্ততা নেই। চোখ দুটো কপালের নিচে নিবিড় ছায়ার মতো, সবকিছু যেন অবিশ্বাস নিয়ে দেখেন। অর্জুন বসতে ইশারা করলে উর্মিলা দেবী অর্জুনদের সামনে রাখা চেয়ারটায় বসলেন। অর্জুন চোখটা সরু করে উর্মিলা দেবীকে পর্যবেক্ষণ করলেন। আপনার নাম উর্মিলা রায়চৌধুরী? হ্যাঁ। অর্জুন শান্ত গলায় বলল, উর্মিলা দেবী, আপনি নিশ্চয়ই জানেন গয়নার বাক্সটা চুরি হয়েছে লোহার সিন্দুক থেকে। আপনি কি মনে করেন বাড়ির বাইরের কেউ এই কাজ করতে পারে? উর্মিলা দেবী অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, এই বাড়ির সিন্দুক খুলতে চাবি লাগে, আর সেই চাবি একমাত্র গায়ত্রী দেবীর কাছে ছিল। বাইরের লোক যদি পারে তবে সেটা অলৌকিক। চাবি আপনি কখনো ব্যবহার করেছেন? না, সেই অধিকার আমার নেই। আমি তো এই বাড়ির বউ মাত্র। আপনি কি বলতে পারেন সেই রাতে আপনি কোথায় ছিলেন? ঘুমোচ্ছিলেন? প্রতিদিনের মতো নিজের ঘরে, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। গোপীনাথ চুপি চুপি পার্থর কানে কানে বললেন, ভায়া, মহিলার গাম্ভীর্য দেখেছ? যেমন গায়ত্রী দেবী তেমন উর্মিলা দেবী। সেটাই তো দেখছি। আপনি কি কাউকে সন্দেহ করেন? উর্মিলা দেবী একটু তাচ্ছিলের হাসি হেসে বললেন,
আপনাদের কাজ আপনারাই করুন গোয়েন্দাবাবু। আমি অন্ধবিশ্বাসী কাউকে দোষ দিতে পারি না। ঠিক আছে, আমার আর কিছু প্রশ্ন নেই, কিন্তু যখন প্রয়োজন হবে আপনার সাথে কথা বলতে হতে পারে। সমস্যা নেই, এখন আমি আসি। উর্মিলা দেবী ঘরে বেরিয়ে যেতেই ঘরে প্রবেশ করলো বছর 30-এর এক সুদর্শন যুবক। এনার নাম পৃথ্বীরাজ রায়চৌধুরী, উর্মিলা দেবীর ছেলে। জুয়ার নেশা আছে, প্রচুর টাকা ওড়ায়। অর্জুন মুচকি হেসে পৃথ্বীরাজের দিকে তাকিয়ে তাকে বসতে ইশারা করে। নাম পৃথ্বীরাজ রায়চৌধুরী, বাহ। তা পৃথ্বীরাজ বাবু, আপনি এই বাড়িতে গয়নার বাক্সর বিষয়ে কি কিছু জানেন? পৃথ্বীরাজ অত্যন্ত ঠান্ডা গলায় বলল, জানি না, এসব গয়না টয়না আমার দেখার বিষয় নয়। চুরি যেদিন হয় আপনি কোথায় ছিলেন? নিজের ঘরে ঘুমোচ্ছিলাম। শুনেছি আপনার বড় শখ জুয়া খেলা, বাইরের শহরে যাতায়াত। তা আপনার টাকা কোথা থেকে আসতো? এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনি আমার হিসেব রাখবেন না। ঠিক আছে, তবে আপনি জানেন নিশ্চয়ই চুরি হওয়া গয়নার বাক্স রানী ভিক্টোরিয়ার উপহার। এর দাম টাকা দিয়ে মাপা যায় না। পৃথ্বীরাজ উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে টেবিলে একটা চাপড় মেরে বলল, আপনি আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আরে আরে, এত উত্তেজিত হবেন না, আমার আর কিছু জানার নেই, আপনি আসতে পারেন। বাপরে, মনে হলো একটা ঝড় বয়ে গেল। ঝড় তো সবে শুরু হলো। অনির্বাণ, পরের জনকে ডাক। পৃথ্বীরাজ বেরিয়ে যেতেই ঘরে প্রবেশ করলেন এক ভদ্রলোক। অনির্বাণ অর্জুনের কানে কানে বলল, ইনি হলেন কালীচরণ গাঙ্গুলি, পেশায় অ্যান্টিক জিনিস বিক্রেতা, উর্মিলা রায়চৌধুরীর ভাই। গত 3 বছর ধরে উনি এই বাড়িতেই থাকেন। অর্জুন কালীচরণ বাবুকে বসতে ইশারা করায় কালীচরণ বাবু বসেন। নাম কালীচরণ গাঙ্গুলি। আপনাকে কয়েকটা প্রশ্ন করব কালীচরণ বাবু। কালীচরণ বাবু হাসতে হাসতে বললেন, ওরে বাপরে, আবার জেরা? পুলিশ তো করেই গেছে, এখন গোয়েন্দাও নেমে পড়েছেন? হ্যাঁ, কারণ কিছু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। যা বলার সব আগেই বলেছি। বাড়িতে চুরি হয়েছে, আমি নিজে হতবাক। শুনেছি আপনি ব্যবসা করেন, তো কিসের? এই সেই দেশি বিদেশি পুরনো জিনিস নিয়ে কাজ করি। শখের জিনিস, বাজারে দাম ওঠে তো বিক্রি করে দিই। গোপীনাথ চুপি চুপি পার্থকে বলল, চোরাই মাল বললে বোধহয় বেশি সত্য হতো। আপনার নামে আগেও কেস ছিল, এটাও শুনেছি। আরে মামুলি ব্যাপার, একবার ভুল বোঝাবুঝি হয়েছিল, ও ক্লিয়ার করে দিয়েছে। চুরি হওয়া গয়নার বাক্স যদি বিদেশে বিক্রি হয়ে যায়, দাম উঠবে কোটি টাকায়। লোভ হয় না? লোভের কথা কে না ভাবে। মশাই, আমি তো চুরি করিনি, থাকি এই বাড়িতে। এর মানে তো এই নয় যে আমি দোষী। ঘটনা রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম, ঘুমাচ্ছিলাম। চুরির ব্যাপারে আপনি কিছুই জানেন না, তাই তো? না। ঠিক আছে, আমার আর কিছু জানার নেই, আপনি যেতে পারেন। কালীচরণ বাবু বেরিয়ে যেতেই ঘরে ঢুকলেন জমিদার বাড়ির কাজের লোক দিনু। তোমার নাম দিনু? জি হুজুর। বাড়িতে কত বছর ধরে কাজ করছো? 20 বছর প্রায়। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে ছিলাম। চোর যদি বাইরের কেউ না হয়, তাহলে বাড়ির কাউকেই তো সন্দেহ করতে হবে, তাই না? তুমি কি বিশ্বাস করো বাইরে থেকে কেউ এসেছিল? না হুজুর, গেট দরজা সব তো বন্ধ ছিল। তাহলে বলো, সিন্ধুকের চাবি কোথায় থাকতো? বড় মার কাছে, বালিশের নিচে রাখতেন। তুমি কখনো ঘরে ঢুকতে? না হুজুর, আমি বারান্দা অবধি যেতাম, ঘরের ভেতরে ঢুকিনি। তুমি ভয় পাচ্ছ কেন দিনু? আমি কিছু করিনি হুজুর, আমি শুধু সেদিন রাতে আওয়াজ পেয়েছিলাম। কোন আওয়াজ? চুপচাপ কারো পায়ের শব্দ, যেন জুতো না পরে হাঁটছে। পার্থ ফিস ফিস করে অর্জুনকে বলল, নির্দিষ্ট সময়? কখন? রাত 3টের পর হবে।
আমি রান্নাঘরের খাটে শুয়েছিলাম। আর তুমি কাউকে কিছু বলনি? ভয় পেয়েছিলাম হুজুর, ভেবেছিলাম যদি কিছু হয়। দিনু, এখন তুমি যা বলবে তা তোমার ভবিষ্যৎ ঠিক করবে, কোনো কিছু লুকোবে না, ঠিক আছে? এবার তুমি যাও। দিনু বেরিয়ে যেতেই অর্জুন সোজা হয়ে বসলো। কি বলছিস অর্জুন? খুব গোলমেলে ব্যাপার অনির্বাণ। চুরি যে করেছে সে অত্যন্ত চালাক আর ধূর্ত। কেসটা বেশ জমবে, বুঝলি? কয়েক মিনিটের ব্যবধানে রামু ঘরে প্রবেশ করে। তোমার নাম রামু? আজ্ঞে বাবু। তুমি কতদিন কাজ করছো এই বাড়িতে? আজ্ঞে বাবু, বছর 7। ঘটনার দিন তুমি কোথায় ছিলে? ঘরেই ছিলাম বাবু। অস্বাভাবিক কিছু দেখেছো কি তুমি? না বাবু। তোমার কি মনে হয় চুরি বাইরের কেউ করেছে নাকি বাড়ির কেউ? আমি কিছু জানি না বাবু, আমি সত্যিই কিছু জানি না। ভেবে বলছো তো? হ্যাঁ বাবু। ঠিক আছে, আমার আর কিছু জানার নেই, তুমি এবার যাও। রামু বেরিয়ে যেতে ঘরে ঢুকলো এক অল্প বয়সী যুবতী। তার বয়স 20-র আশেপাশে। অর্জুন, কাজল গায়ত্রী দেবীর মেয়ে, কানে শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। আচ্ছা। অর্জুন কাজলকে বসতে ইশারা করে। একটা কাগজ আর পেন কাজলের দিকে এগিয়ে দেয়। আমি যা জানতে চাইবো তুমি এখানে লিখে উত্তর দেবে। কাজল সম্মতি সূচক মাথা নাড়িয়ে কাগজ পেনটা নিজের দিকে টেনে নেয়। ঘটনার রাতে তুমি কোথায় ছিলে? অর্জুনের প্রশ্ন করার সাথে সাথে কাজল কাগজের উপর লিখতে শুরু করলো। লেখাটা শেষ করে কাগজটি অর্জুনের দিকে এগিয়ে দিল। অর্জুন নিজের মনে মনে পড়তে শুরু করলো। ঘটনার দিন রাতে গরম লাগছিল বলে আমি একটু ছাদে গিয়েছিলাম। 12টার দিকে আমি নিজের ঘরে ফিরে আসি। তুমি ওই দিন রাতে কোনো রকম শব্দ শুনতে পেয়েছিলে বা কিছু দেখেছিলে? আমি মাঝরাত পর্যন্ত জেগে থেকে পড়ি, তেমন কোনো আওয়াজ পাইনি। তবে আমার আর মায়ের ঘর পাশাপাশি, তাই আমার ঘরের সামনে থেকে 2বার কাউকে হেঁটে যেতে শুনেছি। আমি ভেবেছিলাম মা হয়তো কোনো কারণে নিচে গেছে, তাই আমি আর বেরিয়ে দেখিনি। তোমার কি মনে হয় চোর বাড়ির কেউ নাকি বাইরের কেউ? আমার মনে হয় চোর বাড়ির কেউ, কারণ বাইরের লোক কি করে জানবে গয়নার বাক্স কোথায় আছে, তার চাবি কার কাছে থাকে? ঠিক আছে, আমার আর কিছু জানার নেই, এবার তুমি যাও। সবাইকেই তো জিজ্ঞাসা করা হলো, কোনো সূত্র খুঁজে পেলি? সবাইকে জিজ্ঞেস করলাম ঠিকই, কিন্তু কেউ আসল কথা বলল না। বরং ওদের মুখে চেপে আছে ভয় আর চক্রান্তের ছায়া। কিছু বোঝা গেল? উর্মিলা দেবী জানেন অনেক কিছু, কিন্তু তিনি চুপ। পৃথ্বীরাজ প্রশ্ন শুনে রেগে উঠেছিল, যার অর্থ কিছু লুকোচ্ছে। দিনু আর রামু ভয় থরথর করছে, অথচ কালীচরণ এমন ভাব করছে যেন কিছুই যায় আসে না। এটা স্বাভাবিক নয়। তোর অভিজ্ঞতা কি বলছে, কে দোষী? আমি কোনো কিছুকেই এখনো অভিযোগ বলছি না, কিন্তু কালীচরণের হঠাৎ রাগ, দিনু রামুর চঞ্চল চোখ, সবকিছু মিলে একটা গভীর ফাঁদ তৈরি হয়েছে। এই ফাঁদ কার সেটা বোঝার চেষ্টা করছি। আপনার কি ধারণা এটা শুধু চুরি নয়? না, এটা শুধুই চুরি নয়, এটা পুরনো ঘটকে কেটে আবার রক্ত ঝরানোর পরিকল্পনা। মানে? এই মানেটারই সমাধান করতে হবে। অর্জুন ঘর থেকে বেরিয়ে বসার ঘরে আসতে অর্জুনের চোখ যায় গায়ত্রী দেবীর পাশের সোফায় কাগজপত্র নিয়ে বসে থাকা এক মাঝ বয়সী ভদ্রলোকের দিকে। অর্জুনের ভুরু যুগল কুঁচকে গেল। এর মধ্যে অনির্বাণ পাশে এসে দাঁড়াতে অর্জুন জিজ্ঞাসা করে, ইনি কে? ইনি হলেন লালমোহন গাঙ্গুলি, পেশায় উকিল। বাবা মারা যাওয়ার পর থেকে উনি এই বাড়িতেই থাকেন, বাড়ির সবাই ওনাকে শ্রদ্ধা করেন। আচ্ছা, তাহলে তো এনার সাথে কথা বলতে হয়। অর্জুনকে বসার ঘরে আসতে দেখে গায়ত্রী দেবী বলে উঠলেন, অর্জুন বাবু, এনার সাথে আপনার পরিচয় করানো হয়নি। ইনি হলেন আমাদের আইনজীবী লালমোহন গাঙ্গুলি।
বহু বছর ধরে আমাদের পরিবারের সঙ্গেই আছেন। নমস্কার। শুনলাম আপনারা বিশেষভাবে তদন্ত করছেন এই চুরি নিয়ে। হ্যাঁ, আমি অর্জুন রায়, এরা আমার সহকর্মী পার্থ আর উনি গোপীনাথ বাবু। হ্যাঁ, আমি এই চুরি তদন্ত করছি। ভালো ভালো, আপনার সাথে আলাপ হয়ে ভালোই লাগলো। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই লালমোহন বাবু। বলুন, কিন্তু একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমাকে বেরোতে হবে। গয়নার বাক্স যেদিন চুরি হয় সেদিন আপনি কোথায় ছিলেন? অর্জুনের প্রশ্ন শুনে লালমোহন বাবুর চোখ মুখের অভিব্যক্তি পাল্টে গেল কিছুক্ষণের জন্য। তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, আরে আমি তো সেই দিন একটু শহরে এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। আপনি গয়নার বাক্সটি দেখেছেন কখনো? হ্যাঁ, বহুবার। দাদা, মানে জমিদার রাজবল্লভ আমাকে দেখিয়েছেন আর বলেছেন ওই গয়নার বাক্সটি সরকারের হাতে তুলে দেব। এতে আপনার সায় ছিল? আমার সায়ের সাথে কি আসে যায় বলুন? আমি তো আর এই বাড়ির সদস্য নই যে সম্পত্তির ভাগ পাবো বা ওই গয়নার বাক্সটির ভাগ পাবো আমি। অর্জুন চোখটা সরু করে লালমোহন বাবুর চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, আপনার কি মনে হয় চোর বাড়ির কেউ নাকি বাইরের কেউ? তা আমি কি করে বলবো বলুন তো মিস্টার রায়। হ্যাঁ, আমার তো কোনো কিছুই মনে হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। লালমোহন বাবু নিজের কাগজপত্র ব্যাগের মধ্যে ঢুকে উঠে দাঁড়ালো। বৌদি, আমি বেরোলাম। হ্যাঁ ঠাকুরপো, এসো। লালমোহন বাবু বেরিয়ে যেতেই গায়ত্রী দেবী এগিয়ে এলেন অর্জুনের কাছে। কিছু বুঝতে পারলেন অর্জুন বাবু? কথাবার্তা বলে বোঝা যাচ্ছে সবাই কিছু না কিছু লুকাচ্ছে, কিন্তু কি সেটাই জানতে হবে। তাই প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকেই সন্দেহের বশে দোষী বলবো না। আমাকে আরো সময় দিন মিসেস রায়চৌধুরী। আমি সব বুঝতে পারছি, কিন্তু আপনি তো জানেন ওই গয়নার বাক্স কতটা মূল্যবান। আমি জানি সব। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওই বাক্স আপনার কাছে ফিরিয়ে দেব। এখন আমাকে একটু ভাবতে হবে। হ্যাঁ, আমি একটু ঘরে যাচ্ছি। রাত 10:30। জমিদার বাড়ির চারপাশে নিস্তব্ধতা। আশেপাশে কোথাও একটা পাখি অনবরত ডেকে চলেছে। অর্জুন বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। হঠাৎ চোখে পড়ল বাগানে কারো ছায়া। অর্জুন নিজের মনে বলে উঠল, এই সময় বাগানে কে যেতে পারে? অর্জুন নিঃশব্দে বারান্দা থেকে নেমে আসে। কাঁকর বিছানো পথ এড়িয়ে ঘাসের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। দূর থেকে দেখতে পান উর্মিলা দেবী একজনের সাথে কথা বলছেন। অন্ধকার ও চাদরে মুখ ঢেকে রাখার জন্য ব্যক্তিটির মুখ স্পষ্ট নয়। এদিকে উর্মিলা দেবী ফিসফিসে স্বরে বলে, সবটা আমি একা সামলাতে পারবো না, আপনাকে সাহায্য করতেই হবে। অর্জুন সন্দেহ করছি। কথাটা অর্জুনের কানে আসতে অর্জুন চমকে ওঠে। একটু দূরে দাঁড়িয়ে থাকায় পুরো কথোপকথন শুনতে পায় না। তারপর হঠাৎই সেই ছায়াময় ব্যক্তিটি দ্রুত বেরিয়ে যায় বাগান পেরিয়ে। উর্মিলা তারপরই আশেপাশে তাকিয়ে দ্রুত ঘরের দিকে ফিরে যান। উর্মিলা দেবী তো বলেছিলেন রাতে ঘুমের ওষুধ খান, বের হন না। তাহলে আজ হঠাৎ? আর কার সাথে কথা বলছিলেন তিনি? এটি কি কেবল কাকতালীয় নাকি? উর্মিলা দেবী ফিরে যেতেই অর্জুন দ্রুত নিজের ঘরে চলে এলো। পরের দিন এক হৃদয় বিদারক চিৎকারে কেঁপে উঠল সারা জমিদার বাড়ি। গায়ত্রী দেবী, উর্মিলা, পৃথ্বীরাজ সবাই ছুটে এলো কাজলের ঘরের দিকে। অর্জুন, পার্থ ও গোপীনাথও দৌড়ে এলেন। ঘরের দরজা অর্ধেক খোলা, ভেতরে আলো কম। বিছানার পাশে মেঝেতে পড়ে আছে কাজলের নিথর দেহ।
মুখে আতঙ্কের ছাপ, চোখ দুটো বিস্ফারিত। অর্জুন নিচু হয়ে দেখল, তারপর চোখটা সরু করে বলল, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। গায়ত্রী দেবী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। একটা চুরি, তারপরই খুন। ভাইয়া, একটা সিনেমার চেয়েও বেশি টানটান হচ্ছে ব্যাপারটা। আমার তো গা ছমছম করছে রে। ব্যাপারটা ভালো ঠেকছে না গোপীনাথ বাবু। অর্জুন দাঁড়িয়ে পড়ে বললেন, অনির্বাণ বাবুকে খবর দিন, আর এই ঘরে এখন আর কেউ ঢুকবেন না। বডি পোস্টমর্টম করতে হবে। জমিদার বাড়ির পেছনের ফুলবাগান ঘেরা পাথরের বারান্দা, সেখানে একটা কাঠের মোড়ায় বসে আছে অর্জুন। পাশে পার্থ আর অনির্বাণ। কাজলের মৃতদেহ আগেই মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট এসেছে, মৃত্যু হয়েছে রাত 2 থেকে 3টের মধ্যে। গলা টিপে শ্বাসরোধ করা হয়েছে। বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন নেই, কিন্তু গলায় আবার কোনো আঙুলের ছাপও নেই। কিন্তু কি খুন কেন করা হলো? কি এমন জানতো কাজল যার জন্য ওকে সরিয়ে দেওয়া হলো? উর্মিলা দেবী? উর্মিলা দেবী? উনি কি করেছেন? কাল রাতে উনি বাগানে কারোর সাথে কথা বলছিলেন, কিন্তু কার সাথে আর এত গোপনীয়তা কেন? কেসটা কিন্তু আরো জটিল হয়ে গেল অনির্বাণ। চলো, সবাইকে বসার ঘরে আসতে বলেছি, কিছু কথা বলতে হবে। বসার ঘরে বসে রয়েছেন সবাই। বসার ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে রয়েছে। গায়ত্রী দেবী চোখের জল ফেলছেন। উর্মিলা দেবী চুপচাপ বসে আছে। পৃথ্বীরাজের মুখ থমথমে। কালীচরণ একটা সিগারেট ধরানোর চেষ্টা করেও সেটা ধরাতে পারছে না। গোপীনাথের মুখেও মেজাজ চুপসে গেছে। অর্জুন চেয়ার টেনে বসল, তারপর গলাটা শক্ত করে বলল, কাজলের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটা খুন, এবং সেই খুনি এখনো এই বাড়িতেই আছে। সবাই একসাথে চমকে উঠল। কে যে আমার মেয়েকে খুন করলো অর্জুন বাবু, আর কেন? এখনো নিশ্চিত না, তবে এই খুন সব হিসেব বদলে দিল। এখন থেকে সবাই সন্দেহের তালিকায়। আপনাদের সবাইকে আমি কিছু প্রশ্ন করব। তার আগে বলুন, লালমোহন বাবু কোথায়, কেউ কি জানেন? ওনাকে আজ সকাল থেকেই দেখতে পাচ্ছি না। লালমোহন বাবুর কথা কেউ তেমন কিছুই জানে না বলাতে অর্জুনের কপালে ভাঁজ পড়ল। বাড়িতে এত কিছু হয়ে গেল, কিন্তু উনি বাড়িতে নেই। স্ট্রেঞ্জ। গায়ত্রী দেবী, কাল রাতে কি উনি বাড়ি ফিরেছিলেন? গায়ত্রী দেবী নিজেকে সামলে নিয়ে বলল, আমি জানি না অর্জুন বাবু, কাল আমার শরীরটা খারাপ লাগছিল, তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আপনারা একজন একজন করে পাশের ঘরে আসুন, আমি জিজ্ঞাসাবাদ করব। আর আমি বলা না পর্যন্ত এই বাড়ি থেকে বেরোবেন না। বাড়ির সামনে পুলিশে পাহারা থাকবে। আবার বসার ঘরের উত্তর দিকে ছোট ঘরটায় গিয়ে বসল অর্জুন, সাথে অনির্বাণ, পার্থ আর গোপীনাথ বাবু। ঘরে প্রথম প্রবেশ করল পৃথ্বীরাজ। চোখ মুখে বিরক্তি স্পষ্ট। চেয়ারে বসতে বসতেই বিরক্তিভাবেই অর্জুনকে বলল, অর্জুন বাবু, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিসের বাড়াবাড়ির কথা বলছেন পৃথ্বীরাজ বাবু? একটু খুন হয়েছে বলে বাড়ি থেকে বেরোনো যাবে না? পৃথ্বীরাজ বাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এই বাড়িতে একটা চুরিও হয়েছে, আর তারপরই খুন হয়েছে। তাই সন্দেহের তালিকায় সবার সাথে আপনিও থাকছেন। আর যতক্ষণ না খুনি আর চোরকে ধরা হচ্ছে, ততক্ষণ বাড়ির বাইরে কেউ পা রাখবেন না। কাজল তো সম্পর্কে আপনার বোন হয়, তাই তো? হ্যাঁ, আমার জ্যাঠামশাইয়ের মেয়ে। আপনার সাথে কাজলের সম্পর্ক কিরকম ছিল? দেখুন, ভাই বোনের সম্পর্ক যেমন হয় তেমনই ছিল, কিন্তু ও আমাকে একটু এড়িয়ে চলত। আমিও খুব একটা কথা বলতাম না ওর সাথে। কাল রাতে আপনি কোথায় ছিলেন? সেই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনি দিতে বাধ্য পৃথ্বীরাজ বাবু, কারণ কাল রাতে আপনি বাড়িতে ছিলেন না। দেখুন, আমি কোথায় যাব না যাব সেটা কি আপনাকে বলে যেতে হবে? পৃথ্বীরাজ বাবু, আমার প্রশ্নের উত্তর এটা নয়। আমিও আপনাকে বলতে বাধ্য নই। ঠিক আছে, কাল রাতে আপনি কোথায় ছিলেন তার খোঁজ আমি ঠিক পাবো। এবার আপনি যেতে পারেন। পৃথ্বীরাজ বেরিয়ে যেতেই অনির্বাণ ঘরে ঢুকল। অর্জুন, লালমোহন বাবু এসেছেন, আর গায়ত্রী দেবীর ঘরের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এসে গেছে। লালমোহন বাবুকে ডাক। অনির্বাণ গিয়ে লালমোহন বাবুকে ডেকে নিয়ে এল।
আসুন লালমোহন বাবু, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি গোয়েন্দা বাবু, আমাকে কি দরকার? আমার জন্য আপনি অপেক্ষা করছিলেন? আপনি জানেন বাড়িতে একটা খুন হয়ে গেছে? লালমোহন বাবু হঠাৎ করে ঘামতে শুরু করলেন। খুন? কে খুন হয়েছে অর্জুন বাবু? হ্যাঁ, কাজল খুন হয়েছে। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কে করলো এই খুন? আর কেন করলো? হ্যাঁ? অর্জুন এবার সোজা হয়ে বসল, চোখটা সরু করে লালমোহন বাবুর দিকে একভাবে তাকিয়ে রইল। মনে হচ্ছে যেন মনের ভেতর পর্যন্ত পড়ে ফেলবে। কাল রাতে আপনি কোথায় ছিলেন? আমি কাল শহরে গিয়েছিলাম, এক বন্ধুর বাড়ি ছিলাম, ওর কিছু আইনি ব্যাপারে কথা বলার জন্য। ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। লালমোহন বেরিয়ে যেতে উর্মিলা দেবী ঘরে ঢুকলেন। আপনার সাথে কাজলের সম্পর্ক কেমন ছিল উর্মিলা দেবী? ভালো ছিল। কাজলকে আমি নিজের মেয়ের মতো দেখতাম। আচ্ছা, কাল রাতে আপনি কোথায় ছিলেন? ঘরেই ছিলাম, ঘুমোচ্ছিলাম। কাল রাতে আপনি ঘরে ছিলেন না, কাল রাতে আপনি বাগানে গেছিলেন। আপনি আমার উপর নজর রাখছেন অর্জুন বাবু? না, কিন্তু দুর্ভাগ্যবশত কাল রাতে আমি আপনাকে দেখে ফেলেছিলাম, আর আপনি কারোর সাথে কথা বলছিলেন। কে ছিল? হ্যাঁ, গিয়েছিলাম। আমি কার সাথে কথা বলছিলাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার বলে কি আপনি রাতের অন্ধকারে বাগানে গেছিলেন দেখা করতে? বললাম তো, ওটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আশা করি আর কোনো প্রশ্ন নেই। এবার আমি এলাম। উর্মিলা দেবী হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কেসটাই তো রহস্যে ভরা গোপীনাথ বাবু। এরপর কি করবে অর্জুনদা? অনির্বাণ, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এসেছে না? হ্যাঁ, রিপোর্টটা একবার দেখতে হবে। অর্জুন একে একে কালীচরণ, দিনু, রামু আর গায়ত্রী দেবীকে জেরা করল। জেরা করার পরেও অর্জুন নিজের মন মতো উত্তর কারো কাছ থেকে পায়নি। সবাই যেন কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে। এতে অর্জুনের সন্দেহ আরো বেড়ে যায়। রাতে খাওয়া দাওয়ার পর ঘরে বসে আছে গোপীনাথ বাবু, পার্থ আর অর্জুন। অর্জুন একটা সিগারেট ধরিয়ে খাটে হেলান দিয়ে বসল। এই বাড়ির রান্নাটা কিন্তু খাসা মশাই। হ্যাঁ, আমি তো ভাবছি তদন্ত শেষ হওয়ার পরেও একটু লম্বা ছুটি নিয়ে এখানেই থেকে যাই। আর এখানে থেকে জমিদার বাড়ির বাকি ইতিহাসটাও লিখে ফেলবেন, কি বলেন? বাহ, দারুণ আইডিয়া। বইয়ের নাম দেব নীল নয়না রহস্য ও কিছু গোপন রেসিপি। হ্যাঁ, কি বলেন মশাই? ওদের কথার মাঝেই দিনু ঘরের সামনে এসে দাঁড়ায়। হাতে একটা ট্রে নিয়ে দিনু ঘরে ঢোকে। বাবু, পায়েস আছে, খেয়ে নেবেন। ঠিক আছে, টেবিলে রেখে দাও। দিনু বেরিয়ে যেতেই গোপীনাথ বাবু তড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়লেন। মশাই, আবার পায়েস? জমিদার বাড়ির আপ্যায়নে কোনো কথা হবে না, একবার তো টেস্ট করে দেখতেই হবে। ভাইয়া, খাবে নাকি? খাবো গোপীনাথ বাবু। মশাই, আপনি খাবেন না? আমি পরে খাচ্ছি, আপনি খান। গোপীনাথ বাবু আর পার্থ দুজনের পায়েস খাওয়ার পর মাথাটা ভারী হয়ে আসে। গোপীনাথ বাবু, আমার খুব ঘুম পাচ্ছে। আমার খুব ঘুম পাচ্ছে ভাইয়া, মাথাটাও কেমন ভারী হয়ে আসছে। মশাই, আমি না ঘুমোতে গেলাম, আপনি বরং পায়েসটা খেয়ে নেবেন। হ্যাঁ। গোপীনাথ বাবু আর পার্থ দুজনেই ঘুমিয়ে পড়ল। তারপর অর্জুন নিজের মনেই বলে ওঠে, ব্যাপার কি, এত তাড়াতাড়ি ঘুমানো ছেলে তো পার্থ নয়, তাও দুজনে একসাথে পায়েসটা খাওয়ার পর। তাহলে কি পায়েসে কিছু মেশানো ছিল? এরপর অর্জুন দ্রুত উঠে পার্থ আর গোপীনাথ বাবুর নাড়ি চেক করল। না, চলছে। মনে হচ্ছে পায়েসে ঘুমের ওষুধ মেশানো ছিল, আর সেটা খুব কড়া ডোজের। তাহলে কি কেউ আমাদের মারতে চায়? রাত 1:30।
জানালার বাইরে চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো দেওয়ালের গায়ে। ঘরের ভেতরে নিঃশব্দে হাঁটছে অর্জুন। ওষুধ দেওয়া হয়েছিল খাবারে, ঘুম পাড়িয়ে সরিয়ে দিতে চাইছিল, কিন্তু কেন? আজ রাতেই কি কিছু ঘটবে? নিশ্চিত। হঠাৎ একটা মৃদু খচখচ শব্দ। শব্দটা ভেসে এলো বারান্দার দিকে জানালা দিয়ে। অর্জুন ধীরে ধীরে এগিয়ে যায় সেদিকে। তারপর দরজার পাশে দাঁড়িয়ে দেখতে থাকে। চারপাশটা নিস্তব্ধ। হঠাৎই একটা মোটা কাঠের ডান্ডা এসে পড়ে জানালার কাঠের উপর। মিলিমিটার ব্যবধানে বেঁচে যায় অর্জুন। সাথে সাথে ঝাঁপ দিয়ে মেঝেতে পড়ে যায় অর্জুন। জানালায় গ্রিল না থাকায় দুজন জানালা দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসে। অর্জুন উঠে পাশে টেবিলে রাখা একটা ফুলদানি ছুঁড়ে দিয়ে সজোরে আঘাত করেন অপরাধীর পাটিতে। একটা গোগানি শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে দ্বিতীয় ব্যক্তি পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি চলতে থাকে। ঘরের বাতাসে ধুলো ও অন্ধকার মিশে যায়। হঠাৎই অর্জুন ঘরের মধ্যে থাকা ছোট কাঠের চেয়ার তুলে মারেন এক ব্যক্তির হাতে। একজন ছুটে পালাতে চাইলে অর্জুন টর্চের আলো ফেলে তার মুখটা দেখে ফেলে। চেনা মুখ, এই বাড়ির কেউই। পরদিন সকালে রাজবাড়ির ছাদ ঘেরা বারান্দায় চেয়ারে বসে আছে অর্জুন। ঠিক তখনই দিনু এক কাপ চা নিয়ে আসে। অর্জুন হঠাৎ লক্ষ্য করলেন দিনুর ডান হাতে কাপড় বাঁধা, যেন ব্যান্ডেজ করা হয়েছে। দিনু, তোমার হাতে ব্যান্ডেজ কেন? আগে কিছু না বাবু, কাল রাতে দোতলায় উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, হাত কেটে গেছে সামান্য। অর্জুন চোখ সরিয়ে নিয়ে বলে, ওপরে কি জন্য যাচ্ছিলে? আগে বড়মার ঘরে জল ছিল না, সেটা দিতে যাচ্ছিলাম। ওদের কথার মাঝে অনির্বাণ এসে দাঁড়ায় বারান্দায়। তুমি এখন যাও দিনু, তোমার সাথে পরে কথা বলবো। আগে বাবু। রিপোর্ট নিয়ে এসেছি, আর কাল রাতে ডিএনএ রিপোর্টও এসে গেছে। তুই যা সন্দেহ করেছিলিস সেটাই হয়েছে। এবার তুই কি করবি? সময়ের অপেক্ষা। এর পরের দিন ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। আর ঠিক তখনই জমিদার বাড়ির ভিতর হঠাৎ এক আতঙ্কের চিৎকারে ঘুমটা ভেঙে যায় সকলে। চাকর মদন ছুটে এসে চিৎকার করে ওঠে, দিনু, দিনু পড়ে গেছে ছাদ থেকে। সাথে সাথে ঘটনাস্থলে দৌড়ে যায় গায়ত্রী দেবী, উর্মিলা, পার্থ, গোপীনাথ বাবু, এমনকি ক্লান্ত চোখে অর্জুনও। কি বলছিস মদন? কিভাবে? না জানি দিদি, ও ভোরবেলায় ছাদে জল আনতে গেছিল। হঠাৎ করে একটা শব্দে ছুটে গিয়ে দেখি নিচে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে মাটি। কি শুরু হয়েছে এই বাড়িতে? একের পর এক খুন। অর্জুন ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, মাথায় গুরুতর আঘাত। ছাদ থেকে পড়লে শরীরের ভঙ্গি অন্যরকম হতো। মনে হচ্ছে এটাও দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। তবে কি কেউ তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে? এই বাড়িতে সত্য গোপন করার চেষ্টা করা হয়েছে। না, এবার সময় হয়েছে পর্দা ফাঁস করার। দিনুর মৃত্যু তার ছাপ রেখে গেছে, এবং সেই ছাপ আমায় সত্যির কাছাকাছি নিয়ে যাবে। ঘর জুড়ে থমথমে পরিবেশ। গায়ত্রী দেবী কান্না চেপে বসে আছেন। পার্থ, গোপীনাথ, উর্মিলা, পৃথ্বীরাজ এবং কালীচরণ, এমনকি লালমোহন বাবু সহ সবাই উপস্থিত। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে আছেন জানালার কাছে। আর ঠিক তখনই অর্জুন মোবাইলটা কানে তোলেন। অর্জুন মোবাইলে অনির্বাণকে ফোনটা লাগায়। হ্যালো অনির্বাণ। অর্জুন বলছি। হ্যাঁ, আবার একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ফোনের ওদিক থেকে উত্তেজিত গলায় শোনা যায়, কি বলছিস? আবার কি? চাকর দিনু ছাদ থেকে পড়ে মারা গেছে বলে বলা হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত এটা দুর্ঘটনা নয়। মনে হচ্ছে কেউ চাইছে তদন্ত থেমে যাক। একটা নয়, এখন এটা একের পর এক মৃত্যুর খেলা। তুই যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি আয়, আর ফরেন্সিক টিম নিয়ে আসবি। মানে
পুলিশ আবার? এখন তো বোঝাই যাচ্ছে কেউ চায় আমরা এখানে না থাকি। দিনুর মুখে আগের দিন প্রশ্ন করার সময় এক অদ্ভুত ভয় ছিল, এখন বুঝতে পারছি কেন। চোর শুধু গয়নার বাক্স চুরি করেনি, এখন সে খুনিও। আর সে জানে আমি তার খুব কাছাকাছি চলে এসেছি, তাই সেই খুন করছে। পরের দিন সকালে জমিদার বাড়ির উঠোনে চাঞ্চল্য। সকালের আবহাওয়া কিছুটা মেঘলা, গাছপালার ফাঁকে ফাঁকে রোদের ছায়া। হঠাৎই একটা চিৎকার ছড়িয়ে পড়ে জমিদার বাড়ির আঙিনায়। চাকর মনোহর চিৎকার করে দৌড়ে আসে, রামু, রামু বাগানের কুয়োতে পড়ে গেছে, রামু নেই। গোটা বাড়ি ছুটে আসে বাগানের দিকে। অর্জুন, পার্থ, গোপীনাথও ছুটে আসে। কি বলছেন? কুয়োতে পড়ে গেছে? এটা আবার কেমন ব্যাপার মশাই? অর্জুন কুয়োর ধারে এসে দাঁড়ায়। কুয়োর ভিতর এক আধ ভেজা দেহ ভাসছে। আবারও খুন। এটা নিছক দুর্ঘটনা নয়, পরপর দুদিনে 2 চাকর মারা গেল। এটা একটুও স্বাভাবিক নয়। মানে দিনুর পরে রামু? তারপরে চোখটা যায় কুয়োর আশেপাশের মাটির দিকে। সেখানে কিছু পায়ের ছাপ। অর্জুন নিচু হয়ে কুয়োর ধারে পায়ের ছাপটা পরীক্ষা করে। বৃষ্টির কারণে মাটি নরম ছিল। এই যে দেখো, একজোড়া চটি পড়ে কেউ এখানে দাঁড়িয়েছিল। পায়ের আকারটা বড়। এটা কার? অনির্বাণকে খবর দেওয়া হলে অনির্বাণ এসে কুয়ো থেকে দেহ তুলে ফরেন্সিকে পাঠান। কি করবি এবার অর্জুন? 2 দিনে 2টো খুন। এবার সময় হয়েছে বাড়ির সবাইকে সবটা জানানো। ফরেন্সিক রিপোর্ট কবে পাবো? আজ সন্ধ্যার মধ্যে এসে যাবে। রিপোর্ট নিয়ে সন্ধ্যাবেলায়, তখনই সব রহস্য উন্মোচন হবে। সন্ধ্যাবেলা রায়চৌধুরী জমিদার বাড়ির বসার ঘরে জড়ো হয়েছে বাড়ির সদস্যরা, সাথে রাজবল্লভবাবু। উনি কলকাতায় যাওয়ার জন্য এতদিন উনি কিছুই জানতে পারেন। সবাই বসে আছে। গায়ত্রী দেবী, উর্মিলা দেবী, পৃথ্বীরাজ, কালীচরণ, লালমোহনবাবু, পার্থ ও গোপীনাথ। অর্জুন দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, তার চোখে স্থির দৃঢ়তা। অর্জুন চুপচাপ চারপাশ দেখে নিয়ে শুরু করে। আজ আর কোনো ধোঁয়াশা রাখবো না। যাদের দোষ, আজ তাদের মুখোশ খুলে যাবে। সঙ্গে সঙ্গে সবাই চমকে ওঠে। কেউ চোখ তুলে তাকাতে সাহস করে না। প্রথমেই যাই গয়নার বাক্স চুরির কেসে। জমিদার বাবু মানে রামবল্লভ বাবুর থেকে আমি জানতে পারি নীল নয়না গয়নার বাক্সটি উনি সরকারের হাতে তুলে দেবেন বলে ঠিক করেছিলেন। যদি উনি এটা করতেন তাহলে সব থেকে ক্ষতি হতো কার? কার সব থেকে ক্ষতি হতো? এই বাড়ির। সবাই তখনও নীরব দর্শকের মতো বসে রয়েছে। উত্তরাধিকারী হিসেবে 2 জন এই গয়নার বাক্সের ভাগ পেত। 1 কাজল, যে এখন আমাদের মধ্যে নেই। 2 পৃথ্বীরাজ। চাবিটা ছিল শুধু গায়ত্রী দেবীর কাছে। বাক্স রাখা ছিল লোহার সিন্ধুকে, কিন্তু চাবি রাতে খোয়া যায়নি। তাই এই কাজ কেউ করেছে ভেতরের মানুষদের মধ্যে থেকেই। আমার প্রথম সন্দেহ হয়েছিল পৃথ্বীরাজের ওপর, কারণ ও জুয়া খেলতো, টাকা পেত কোথা থেকে। কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আসে তখনই আমি বুঝতে পারি এই গয়নার বাক্সটি কে চুরি করেছে। অর্জুন এবার এগিয়ে গেল উর্মিলা দেবীর দিকে। সত্যিটা আপনি বলবেন নাকি আমি? উর্মিলা দেবী চমকে ওঠে। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আপনি কি বলতে চাইছেন অর্জুন বাবু? চুরি আমি করেছি? প্রমাণ তো তাই বলছে উর্মিলা দেবী। উর্মিলা দেবী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন আর কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন। আমি সেই গয়নার বাক্স সরিয়ে ফেলেছিলাম, তবে আমি লোভে কিছু করিনি। আমি চুরি করেছিলাম ভয়ে। দাদা বলছিলেন বাক্সটা সরকারকে দান করবে। আমি ভেবেছিলাম ওটা তো আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎ, পৃথ্বীরাজের প্রাপ্য। আমি শুধু চাইছিলাম ও বাক্সটা বাড়িতেই থাকুক, ওর ভবিষ্যৎ সুরক্ষার জন্য। আমি জানতাম না লালমোহনবাবু এত দূর এগিয়ে যাবে। ও রাগ ছিল, ক্ষোভ ছিল। আমি ভাবিনি কেউ মরবে এই কারণে, কাজলকে মারবে। আমি ওকে তো নিজের মেয়ের মতো দেখেছি। আমার দোষ হয়েছে। আমি চুপ থেকে চোরের মতো গয়নার বাক্স সরিয়ে
সত্য লুকিয়েছি। আপনি চাইলে আমাকে গ্রেপ্তার করতেই পারেন, আমি মাথা নিচু করে যাব। আমি শুধু একটা ভুল করেছিলাম, আর সেই ভুলের মূল্য হয়তো অনেক বড় হয়ে গেছে। নীল নয়না গয়নার বাক্স উর্মিলা দেবীর ঘরেই পাবেন। ওনার আলমারিতে গোপন জায়গা আছে, তার মধ্যেই আছে ওটা। এবার আসি খুনের রহস্যে। কাজলের মৃত্যু, তাকে গলা টিপে মারা হয়েছিল, কিন্তু কোনো হাতের ছাপ ছিল না। আমরা তার নোকের নিচে কিছু জৈব উপাদান পাই, খুব ছোট একটা চামড়ার কোনা। ওটা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। ডিএনএ টেস্টে সেই কোষের ডিএনএ মিলে গেছে লালমোহন বাবুর সঙ্গে। আর আপনার গলায় যে দাগগুলো আছে সেইগুলো কাজলের নখের দাগ। সে আপনাকে আটকাতে চেয়েছিল। আমি খুন করিনি, এগুলো সব মিথ্যা। আপনি কাজলকে মেরে ফেলেছেন কারণ সে আপনার জাল উইল তৈরির কথা শুনে ফেলেছিল। চুরি ও খুন দুটোই আপনার পরিকল্পনার অংশ ছিল। আপনি ভেবেছিলেন এক ঢিলে দুই পাখি মারবেন। গয়নার বাক্স গায়েব, উত্তরসূরি সরানো, আর সম্পত্তি আপনার হাতের মুঠোয়। আর দিনু আর রামু, ওদের খুনও আপনি করেছিলেন। আপনি ভয় পেয়েছিলেন আপনার প্ল্যানের কথা ওরা আমাকে না বলে দেয়। আর সেই দিন রাতে আমার ওপর হামলা আপনি করিয়েছিলেন লালমোহন বাবু। কে ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, আমি সব করিয়েছি। কারণ কারণ আমার বাবাকে এবাড়ির পুরনো জমিদার জনসমক্ষে অপমান করেছিল। তিনি আত্মহত্যা করেন। আজ এত বছর পর আমি তার প্রতিশোধ নিয়েছি। ঘর জোড়া নিস্তব্ধতা। লালমোহন বাবু থমথমে মুখে দাঁড়িয়ে। পাশে পুলিশ দাঁড়িয়ে আছে। অর্জুনের ডিএনএ প্রমাণ ও স্বীকারোক্তির পর গায়ত্রী দেবী ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার চোখে জলজলে দৃষ্টি। ঠাকুরপো, তুমি এ বাড়িতে আমার শ্বশুর মশাইয়ের আমল থেকে আছো। তোমার বাবার সঙ্গে এই পরিবারের কতটা ঘনিষ্ঠতা ছিল জানো তো? লালমোহন বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমার মেয়েকে, আমার কাজলকে, ও তো তোমারও মেয়ের মতো ছিল। কি করে পারলে? কি করে এমন অমানবিক হলে তুমি? আচমকা সপাটে একটা চড় কষিয়ে দেন লালমোহন বাবুর গালে। ঘরে সবাই স্তব্ধ। চড়ের শব্দ প্রতিধ্বনিত হয়ে চলেছে পাথরের দেওয়ালে। এই চড় তোমার জালিয়াতির জন্য নয়, এটা আমার কাজলের জন্য। সে তার কাকাকে বিশ্বাস করেছিল। একটা মেয়ে কথা বলতে পারতো না, কিন্তু মন দিয়ে সব বুঝতো। সেই মেয়েটাকে তুমি নিঃশব্দে শেষ করে দিলে, শুধু একটা উইলের জন্য, একটা বদলার জন্য। অনির্বাণ, তুই এনাদের নিয়ে যা। অনির্বাণ লালমোহন বাবু আর উর্মিলা দেবীকে নিয়ে বসার ঘর থেকে বেরিয়ে গেলেন। রানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার নীল নয়না গয়নার বাক্স তুলে দেওয়া হলো জমিদার রামবল্লভ রায়চৌধুরীর হাতে, এবং তিনি জানান যেহেতু তাদের কোনো সৎ উত্তরসূরি নেই, তাই তাদের মৃত্যুর পর এই জমিদার বংশের সমস্ত সম্পত্তির অর্ধেক অংশ সরকারের আওতায় যাবে এবং বাকি অর্ধেক অংশ দরিদ্র মানুষদের দান করে দেওয়ার কথা বলে। পরের দিন ট্রেনে ফেরার পথে তিনজনে বসে আছে। জানালার পাশে অর্জুন, মাঝখানে গোপীনাথ, আর অন্য পাশে পার্থ। আচ্ছা ভাইয়া, ভাবছি এই কেসটা নিয়ে একটা উপন্যাস লিখি। নাম দেব নীল নয়নার অন্তর্ধান, এক ডায়মন্ডের ডায়েরি। হ্যাঁ, ডায়মন্ড তো থাকলো, কিন্তু ডায়েরি কোথায় গেল? আরে ওটা কাল্পনিক, লেখার ছাদে একটু কবিত্ব থাকা দরকার না? আচ্ছা অর্জুন বাবু, আপনি কি সত্যিই মানুষ নাকি কোনো আদিবৈদিক গোয়েন্দা? রাত দুপুরে আমলা ঠেকান, দোষী বের করেন, আর ফুলদানি ছুঁড়ে মারতেও পারে না? তথ্য ঠিক থাকলে কাজ কঠিন নয় গোপীনাথ, কি বুঝলে?